শওকত মোল্লাকে বলো আমার স্বামী প্লিজ প্লিজ আমার বাচ্চা পাপা পাপা করছে, আমার বাচ্চারা পাপা পাপা করছে, আমার ছোট ছোট বাচ্চা আছে আমার বাচ্চা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় বেঘোরে মৃত্যু হয়েছে স্বামীর। স্বজন হারানোর সেই যন্ত্রণা ঠিকরে বেরোচ্ছে স্ত্রীর বুকফাটা কান্নায়। আমার স্বামীকে চাই, আমার স্বামী চাই, বাস আমাকে কিছু চাই। ছোট ছোট বাচ্চা আছে। গাড়ির ধাক্কায় নিহত মোহাম্মদ তাজউদ্দিন বাড়ির একমাত্র রোজগারের সদস্য। বাড়িতে বৃদ্ধ মা, স্ত্রী, 3 সন্তান এবং পক্ষাঘাতগ্রস্ত ভাই। এতগুলো মানুষের অন্ন সংস্থান হতো তাজউদ্দিনের রোজগারে। মঙ্গলবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা কলকাতা পুলিশের পাইলট কারের ধাক্কায় সেই মানুষটা বেঘোরে প্রাণ হারিয়েছেন। তাও এমন একটি পুলিশের গাড়ি যার ফিটনেসের মেয়াদ ফুরিয়েছে সেই 2024 সালের অগাস্টে। এই মর্মান্তিক ঘটনার পর কেটে গেছে একটা দিন। নিহতের পরিবারের ক্ষোভ, এর মধ্যে একবারও তাদের খোঁজ নেননি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আমরা গরিব বলে আমাদের কোনো জীবনের মূল্য নেই ওদের কাছে, এটাই পরিচয়। মমতা দিয়ে এখনো পর্যন্ত তারা কোনো খবর নিল না। এত বড় অ্যাক্সিডেন্ট কাল থেকে 24 ঘন্টা হয়ে গেল, একবারও এসে তারা কোনো খবর নিল না আমাদের যে মানুষটা কেমন আছে, তার পরিবার, তার বাচ্চা কি তার মা, তারা একবার এসে আমাদের কাছে পরিচয় দিল না, খবরও নিল না। তা কেমন মানুষ? আমরা এই বিচারটা চাই, আমরা কিছু চাই না, আমাদের বিচার চাই, আমাদের লোকের বিচার চাই, বিচার চাই। এতে যাই ও যায়, আমরা শওকত মোল্লাকে ছাড়বো না, এর আমরা বিচার চাইবো শওকত মোল্লার কাছ থেকে। এরপরেও কোনো রকমের শওকত মোল্লা বা কলকাতা পুলিশ আপনাদের সাথে কোনো রকম ভাবে না, কোনো রকম যোগাযোগ করিনি। আর 24 ঘন্টা হতে চললো, পুরো শওকত মোল্লাকে তো আমরা চাই। পরিবারের অভিযোগ আপনারা কোনো রকম ভাবে কোনো সহযোগিতা করছেন না, পরিবারের পাশে নেই। পরিবারের পক্ষ থেকেও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। পরিবার 2-1 আত্মীয় আছে, সেই আত্মীয়রা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা বলেছি যে শেষকৃত্যটা সমাপ্ত হয়ে যাক, নিশ্চিতভাবে আমরা কথা বলে আমার যতটুকু দাঁড়ানোর দরকার ততটুকুই দাঁড়াবো। মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা। ঘটকপুকুরের দিক থেকে সায়েন্স সিটির দিকে আসছিল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় বামুনঘাটার কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে ঢুকে যায় কনভয়ে থাকা কলকাতা পুলিশের একটি পাইলট কার। সজোরে গাড়িটি ধাক্কা মারে একটি মোটর বাইকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি এতটাই জোরে ধাক্কা মারে যে মোটর বাইক আরোহী গাড়ির উপরে উঠে যান। এরপর একটি লাইট পোস্টে সজোরে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় কলকাতা পুলিশের গাড়িটি। সেই বাইকে ধাক্কা মারার পর, ল্যাম্পপোস্টে ধাক্কা মারার পর সামনেই এই যে কংক্রিটের একটি পিলার রয়েছে, সেই কংক্রিটের পিলারে গিয়ে ধাক্কা মারে সেই মেয়াদ উত্তীর্ণ কলকাতা পুলিশের পাইলট কারটি। জানিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষজন নিয়ম ভাঙলে সেক্ষেত্রে পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করে, আইনত যে কোনো ধরনের ব্যবস্থা পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়। কিন্তু কলকাতা পুলিশ তারা কিন্তু মেয়াদ উত্তীর্ণ একটি গাড়ি, ভিআইপির যে কনভয়, সেই কনভয় পাইলট কার হিসেবে কিভাবে ব্যবহার করলো সে নিয়ে কিন্তু মোহাম্মদ তাজউদ্দিনের পরিবার প্রশ্ন তুলছেন। মোহাম্মদ তাজউদ্দিন নামে মোটর বাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। কিছুক্ষণ পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাইকটার গতিও ছিল, বাইক ভিতরে ঢুকে গেল, কিন্তু ওই লোকটি ভোল্ট খেয়ে উপরে উঠে গেল। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যিনি মারা গেছেন ওনাকে সঙ্গে সঙ্গে আমরা পিজি হসপিটালে পাঠিয়ে দিই। তারপর সেখানে ট্রিটমেন্ট হয়, পরবর্তীকালে মারা যায়। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতের স্ত্রী অবশ্য প্রশ্ন তুলেছেন, দুর্ঘটনার পর আহত তাজউদ্দিনকে দ্রুত কাছের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হলো না কেন? ওরা কেন নিয়ে গেল না? রুবিতে নিয়ে চলে যেত, চিত্তরঞ্জনে কেন নিয়ে গেল? ওরা ফ্রেল গাড়ি চালিয়েছিল, মেরে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে সঙ্গে সঙ্গে ওরা রুবিতে আর কোনো জায়গায় নিয়ে চলে যেত, কোনো জায়গায় নিয়ে চলে যেত। কেন নিয়ে গেল না? ওরা চিত্তরঞ্জন আর পিজি কেন ঘুরছিল? চিত্তরঞ্জন আবার রিফার করে দিল পিজিতে। এত দূর কেন নিয়ে এলো? ওরা কাছাকাছি রুবিতে নিয়ে চলে যেত, অমৃতে নিয়ে চলে যেত। আবার কলকাতা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় প্রথমে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করা হয়। পরে ধারা বদলে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জেরে মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। এই যে অপরাধ যে ধারা পরে যুক্ত করা হয়েছে 106(1) ধারা, সেখানে তো 10 বছর পর্যন্ত জেল হতে পারে।
সেটা ড্রাইভারের। তাহলে যারা তাকে যে গাড়ি চালানো উচিত নয় সেই গাড়ি চালাতে বাধ্য করেছে, সেই অফিসের বিরুদ্ধেও তো কেস হতে হবে। এই মৃত্যুর পর সামনে এসেছে মারাত্মক তথ্য। কলকাতা পুলিশের যে গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে তার ফিটনেস ছিল 10ই আগস্ট 2024 পর্যন্ত। 1 বছর আগেই রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে, অথচ তৃণমূল বিধায়কের কনভয় ব্যবহৃত হচ্ছিল এই ফিটনেস উত্তীর্ণ গাড়িটি। পশ্চিমবঙ্গে পুলিশের যে গাড়িগুলো, পুরনো গাড়িগুলো ব্যবহার হয়, তার আপনারা তদন্ত করে দেখুন, বেশিরভাগ গাড়ি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, পেপার ল্যাপস হয়ে গেছে। আমরা দেখি তো জেলায় জেলায় যায়, আমার সামনে যে পাইলট যায়, মাঝে মাঝে তারা টানতে পারে না, তাদের ইঞ্জিনের অবস্থা তো খারাপ, তাদেরকে পেছনে ফেলে আমরা সামনে যাই। তার যে এক্সস্ট নল দিয়ে যে ধোঁয়া বেরোয়, তার যে কালার দেখলেই বোঝা যায় ওখানে 5 মিনিট কারো মুখ যদি রাখা হয় মারা যাবে সে কার্বন মনোক্সাইডে। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা, সেটা নিয়ে রাজনীতির কোথায় অবকাশ আছে? শওকত মোল্লার কনভয়ের কোনো গাড়িতে দুর্ঘটনা, অত্যন্ত দুর্ভাগ্যজনক মর্মান্তিক দুর্ঘটনা। সেটা তো যে কোনো ভিআইপির কনভয়ের ক্ষেত্রে, যে কোনো অন্য গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। শুধু ভিআইপি হলে, তার কনভয় হলেই সে মহাপাপী হয়ে যাবে, এটা কি করে হলো? মঙ্গলবারের অভিশপ্ত সকালে এই গাড়ির ধাক্কায় বেঘোরে চলে গেছে 47 বছর বয়সী তাজউদ্দিনের প্রাণ। অথচ এই গাড়ি পথে নামলো কি করে সেটাই প্রশ্ন। কারণ পুলিশের এই গাড়ির ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ, বাতিল হয়েছে রেজিস্ট্রেশন। এখানেই প্রশ্ন উঠছে, পুলিশের যে গাড়ি আটকানোর কথা সেই গাড়ি নিয়ে পুলিশে ঘুরছে কিভাবে? যে গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট নেই, সেই গাড়ি এই ড্রাইভারকে চালাতে কোন অফিসার বাধ্য করেছেন? 10 বছর পর্যন্ত জেল হতে পারে, সেটা ড্রাইভারের। তাহলে যারা তাকে যে গাড়ি চালানো উচিত নয় সেই গাড়ি চালাতে বাধ্য করেছেন, সেই অফিসের বিরুদ্ধেও তো কেস হতে হবে। তবে শুধুমাত্র তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় থাকা পুলিশের পাইলট গাড়ি নয়, কলকাতা পুলিশের এমন বহু গাড়ি প্রতিদিন রাস্তায় ঘুরছে যার ফিটনেসের মেয়াদ ফুরিয়েছে অনেকদিন আগেই। এই যেমন নিউ মার্কেট থানার এই পেট্রোলিং ভ্যান, গাড়ির নম্বর WB06B4680। অ্যাপে দেখাচ্ছে এই গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে 2009 সালের 19 আগস্ট, ফিটনেস ছিল 2024 সালের 10ই আগস্ট পর্যন্ত। অর্থাৎ ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গেছে 1 বছর আগে। WB06B4703 এই নম্বরের পিসিআর ভ্যানের রেজিস্ট্রেশন হয়েছে 2009 সালের 19 আগস্ট, ফিটনেসের মেয়াদ পেরিয়েছে 2024 সালের 10ই আগস্ট। প্রশ্নটা বারবার উঠে আসছে যে কলকাতা পুলিশের এই মুহূর্তে যে সমস্ত গাড়িগুলো ব্যবহার করা হয় তার অধিকাংশই সেগুলো রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, এবং সেটার যে দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সার্টিফিকেট ম্যান্ডেটারি হয়, যে কারণে কলকাতা পুলিশের তরফে আম জনতাকে ফাইন করা হয়, জরিমানা দেওয়া হয়। নিউ মার্কেট থানার এই পেট্রোলিং গাড়িরও একই দশা। WB02N2239 নম্বরের এই গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে 2001 সালে, ফিটনেসের মেয়াদ পেরিয়েছে 2016 সালের অক্টোবরে, অর্থাৎ ঠিক 10 বছর আগে। সমস্ত পুলিশের গাড়ি কেনা হয়, রেজিস্ট্রেশন হচ্ছে কমিশনার অফ পুলিশের নামে। এগুলো দেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, লালবাজারে ওসি ট্রান্সপোর্ট দেখে এগুলো, তারপর মাথায় ডিসি ট্রাফিক বা জয়েন্ট সিপি ট্রাফিক থাকেন। পুলিশ তো এখন আইপিসি, সিআরপিসি বা বিএনএসএস এ চলে না, অনুপ্রেরণার প্রসিডিওরে চলে, তার ফল এইটা। নিউ মার্কেট থানা থেকে আমাদের পরের গন্তব্য ছিল তপসিয়া থানা, সেখানেও একই পরিস্থিতি। WB02V5703 ও WB02V6986 দুটি পেট্রোলিং গাড়িরই রেজিস্ট্রেশন হয় 2006 সালে। দুটি গাড়িরই ফিটনেসের মেয়াদ ফুরিয়েছে 2021 সালে। তপসিয়া থানার ঠিক সামনে আমরা এই মুহূর্তে রয়েছি, ডিভিশন ওয়াইজ এটি ইএসডির মধ্যে পড়ছে। এখানে 3টি গাড়ির রেজিস্ট্রেশন এবং পিইউসি তা কিন্তু পুরোপুরি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঠিক আমার সামনে যে নাইট পেট্রোলিং গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেটির নাম্বার হচ্ছে WB02V6986, 2021 সালে এই গাড়ির যে রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি তা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবং 2022 সালে পলিউশন আন্ডার কন্ট্রোলে যে সার্টিফিকেট হওয়ার কথা বা যার মেয়াদ হওয়ার কথা সেটিও কিন্তু ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এ বিষয়ে লালবাজারের তরফে জানানো হয়েছে, কলকাতায় বেশ কিছু পুলিশের গাড়ি চলছে যার রিপ্লেসমেন্ট দরকার, কিন্তু করা যায়নি। আশা করছি খুব দ্রুত এই সমস্যা মিটে যাবে। নিউ মার্কেট তপসিয়া থানা থেকে আলিপুর বডিগার্ড পুলিশ লাইন,
সেখানেও একাধিক গাড়ির ক্ষেত্রে দেখা গেল বেনিয়মের ছবি। গাড়ির নম্বর WB06B4695। 2009 সালের 19 আগস্ট রেজিস্ট্রেশন হয় এই গাড়ির। ইতিমধ্যে বাতিল হয়েছে রেজিস্ট্রেশন। ফিটনেসের মেয়াদ পেরিয়েছে 2024 সালের 10ই আগস্ট। বাসন্তী হাইওয়েতে কলকাতা পুলিশের মেয়াদ উত্তীর্ণ গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যুর ঘটনার পর আজও আলিপুর বডিগার্ড লাইন্স থেকে কলকাতা পুলিশের একাধিক গাড়ি যেগুলো রাস্তায় নেমেছে, সেগুলোর অনেক গাড়ি মেয়াদ উত্তীর্ণ এবং অনেক গাড়ি পলিউশন ফেল। একটা দুটো নয়, একের পর এক গাড়ি। আলিপুর বডিগার্ড পুলিশ লাইনের এই WB02V6524 নম্বর প্লেটের গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। ফিটনেসের মেয়াদ পেরিয়েছে 2021 সালের এপ্রিল মাসে। কোনোভাবেই বাঞ্ছনীয় না। যদি হয়েও থাকে কারোর গাফিলতিতে, অবশ্যই সে যথাযোগ্য শাস্তি আমি আশা করি পাবেই। কেননা কলকাতা পুলিশের যে সুনাম, সেই সুনামে তো কারোর জন্য এটা ব্যাঘাত হতে পারে না। যে কারণেই আমি আশা করব ওপর মহলের আধিকারিকরা নিশ্চয়ই এই গাড়ির যে দেখভালের যে দায়িত্বে আছেন তার উপর নিশ্চয়ই এটা নিয়ে কোনো রকম একটা কিছু অ্যাকশন নেবেন। এই নিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য, পরিবহন দপ্তর বিভিন্ন যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা করে সার্টিফিকেট ইস্যু করে। এটা আমাদের কাজ। সময় মতো এই ফিটনেস চেক করে নিতে হয় সরকারি বেসরকারি সব গাড়িকেই। এটাই নিয়ম। যার হাতে গাড়ি থাকে তাকে এই ব্যাপারে খেয়াল রাখতে হয়। আর এ নিয়ে পরিবহন দপ্তরের দাবি, এনফোর্সমেন্ট চলাকালীন কোনো গাড়ির ফিটনেস সার্টিফিকেট না থাকলে আমরা ফাইন করি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ক্ষেত্রে কোনো কাগজ ছিল না, আমরা খতিয়ে দেখছি। এদিকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় থাকা পুলিশের পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় পদক্ষেপ নিয়েছে লালবাজার। সূত্রের খবর, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কি করে কলকাতা পুলিশের নামে রেজিস্ট্রেশন বাতিল হওয়া এবং ফিটনেসের মেয়াদ ফুরোনো গাড়ি চলছে তা নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাইলট কারের বিষয়টি দেখে লালবাজারের ওয়্যারলেস বিভাগ, তাদেরও জানানো হয়েছে। তৃণমূল বিধায়কের কনভয় থাকা পাইলট কারের ধাক্কায় মৃত্যুর পর অন্য পাইলট কারের কি অবস্থা সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে চেয়েছে লালবাজার। তৃণমূল বিধায়কের কনভয় থাকা ফিটনেসের মেয়াদ পুরনো পুলিশের গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। অন্যদিকে বিধানসভায় শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়েও চড়ছে রাজনৈতিক চাপানোতরের পারদ। সোমবার মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা। এরপর মঙ্গলবারই বিধানসভায় 1971 সালের 25শে মার্চের কথা টেনে আনেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানিয়ে এবার পেটানোর কথা শোনা গেল বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর গলায়। পাল্টা অর্জুন সিংকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। কটাক্ষের সুর শোনা গেছে ব্রাত্য বসুর গলাতেও। ওই ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। আমি অর্জুন সিংকে অনুরোধ করছি, আপনি ডেট আর টাইম বলুন, ব্রাত্য বসুকে নিয়ে কোথায় যেতে হবে বলুন, আমি নিয়ে যাব। আপনার দম থাকলে, ক্ষমতা থাকলে আপনি ব্রাত্যর গায়ে হাত দিয়ে দেখাবেন। এ তো নতুন কথা কিছু নয়। অর্জুন সিং এর মতো থার্ড গ্রেডের বিজেপি বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে, এ তো জানা কথা। এর শুরুটা হয়েছিল সোমবার সেনার তরফে তৃণমূলের মঞ্চ খোলা থেকে। এরপর মঙ্গলবারই বিধানসভায় একটি প্রস্তাব নিয়ে আলোচনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 1971 সালের 25শে মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল, যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল, সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরও একবার মনে করিয়ে দিয়েছে। 1971 সালের 25শে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্বিচারে বাঙালিদের হত্যা করেছিল পাকিস্তান সেনা, যা অপারেশন সার্চলাইট নামে কুখ্যাত। 1971-এর 25শে মার্চ রাত 11টায় জারি করা হয়েছিল কারফিউ। তারপর পরিকল্পনা মতোই ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে জেনারেল ইয়াহিয়ার সেনাবাহিনী। শুরু হয় নারকীয় হত্যাযজ্ঞ। ধ্বংসস্তূপে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন। যে ঘটনাকে বর্বর, নৃশংস কোনো শব্দ দিয়েই ব্যাখ্যা করা যায় না। সেনার সোমবারের ভূমিকা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী সেই তুলনা টানায় এবার সরাসরি ব্রাত্য বসুকে পেটানোর দাওয়াই শোনা গেল অর্জুন সিং এর মুখে। আমি বিধানসভায় ছিলাম না, নাহলে বিধানসভা ওই ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ভারতবর্ষের সংবিধানের, ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম, পেটাতাম ধরে ব্রাত্য বসুকে। একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা
বাংলাদেশ সঙ্গে করছে, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল। যদিও এই মন্তব্যে পাল্টা আক্রমণ করতেও দেরি করেননি শিক্ষামন্ত্রী। অর্জুন সিং এর মতো থার্ড গ্রেডের বিজেপি বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে, এ তো জানা কথা। অর্জুন সিং এ জীবনে আর কোনোদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না। যদি তাও বা অর্জুন সিং যুক্ত বিধানসভায় এবং যদি বাঙালি লোককে মারো বলে তেরে আসতো, ওখানে একটাই অ্যান্টিডোট হিসেবে যদি শুধুমাত্র ওর পাশের কেন্দ্র বিজপুরের সুবোধ অধিকারীকে দেখতো, তাহলে পবন পিতা বলুন, ওই পবন পুত্র বলুন, ল্যাজ গুটিয়ে কুই কুই করে হাত জোর করে বিধানসভা থেকে বেরিয়ে আবার নিজের ঘরে ঢুকে পড়ত। গোটা ভাটপাড়ার সমস্ত সেলুনের নাপিতেরা জানে অর্জুন সিং এর কানের কাছে ফিস ফিস করে একবার সুবোধ অধিকারী বলতে হয়, তাহলে ওর পাতা চুল খাড়া হয়ে যায়, ওই ভাটপাড়ার ডাস্টবিনে পড়ে থাকা অর্জুনের চুল কেটে দেয়। বিধানসভায় ব্রাত্য বসুর মন্তব্য নিয়ে বুধবারও সরব হয়েছে বিজেপি। গণতান্ত্রিক ভাবে আমি দমদমে তেরঙ্গা যাত্রা করব। এখানকার জেলা সভাপতিকে জানিয়েছি আমি কয়েকদিনের মধ্যেই দমদমে তেরঙ্গা যাত্রা করে ব্রাত্য বসুর পরাজয় সুনিশ্চিত করব। ভারতীয়রা জিতবে, পাকিস্তানের দালালরা হারবে। মমতা, তার সরকার, তার মন্ত্রী, তার সমস্ত ক্যাডাররা এরা পাকিস্তানের দালাল। কাণ্ডজ্ঞানহীন, কোনো কাণ্ডজ্ঞান নেই। প্রাইমারি স্কুলের ছেলের কাণ্ডজ্ঞান হচ্ছে বেশি। বলে দিলেন, পাক সেনাদের সঙ্গে তুলনা করলেন এই বাঁশখুঁটি পোতা কারবারের সঙ্গে। চালাতি দিয়ে কথা বলেছেন অর্জুন সিং, তাকে নাকি কি রাস্তায় পিটিয়ে মারবেন নাকি একটা কি, মানেটা কি? সব যত তৃণমূল আপনি এদের মধ্যেই পাবেন। অন্যদিকে শিক্ষামন্ত্রীও নিজের মন্তব্যের পক্ষে যুক্তি খাড়া করেছেন। ও তো ইচ্ছে করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক ফাঁদে পা দেবেন না। আমি কালকে পরিষ্কারভাবে পাক সেনাবাহিনী সমালোচনা করেছি ঢাকার ঘটনার পরিপ্রেক্ষিতে, যে সেই ঘটনার সঙ্গে এই ঘটনার তুলনা হয় কিনা সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু একটা স্বাধীন দেশের সেনা, তারই নাগরিকদের ওপর গুলি চালানো, একটা স্বাধীন দেশের সেনাদের, ভারতীয় সেনারা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। কিন্তু যদি কোনো বিজেপির কথায় আমাদের আন্দোলনের মঞ্চ যদি কেউ ভাঙতে আসে, তো স্বাধীন দেশে এটা কি ঘটতে পারে? সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তরজার পারদ চড়ছে। বিধানসভায় শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। তাতে নতুন মাত্রা যোগ করল প্রাক্তন পুলিশ কর্তা ও মালদার তৃণমূলের সহসভাপতির এই মন্তব্য। কি উদ্ধত্ত, এসে খুলে দিলেন। কোর্ট মার্শাল ফেস করতে হতে পারে, আমরা এত সহায় ছাড়ার দল নই। সোমবার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেয় সেনা। মঞ্চ খোলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন। এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল ও সভা করে তৃণমূল। মঙ্গলবার মালদার ইংরেজ বাজারেও প্রতিবাদ সভা করে তৃণমূল। আর সেখানেই এই মন্তব্য করেন তৃণমূল নেতা ও প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। কি উদ্ধত্ত, এসে খুলে দিলেন। কোর্ট মার্শাল ফেস করতে হতে পারে, আমরা এত সহায় ছাড়ার দল নই। কোন অফিসার এটা অর্ডার দিয়েছেন? জিও সিস্টেম কমান্ড। কে অর্ডার পাস করেছেন আমরা জানতে চাই। আর্মিকে বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, আপনারা আপনাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পুরো প্রকাশ করুন চেন অফ কমান্ডস কি ছিল, কবে কবে কি হয়েছে। তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে। এ নিয়ে পাল্টা সুর চড়াতে দেরি করেনি বিজেপি। এরা যেভাবে করছে, যে 90-এর দশকে যেমন হচ্ছে কাশ্মীরে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কাতো সমস্ত ওখানকার বিচ্ছিন্নতাবাদী শক্তিরা, উস্কাবার চেষ্টা করছে, অর্থাৎ এতে কোনো লাভ হবে না।
এদিকে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে অর্জুন সিং যখন পেটানোর দাওয়াই দিচ্ছেন, তখন পূর্ব বর্ধমানে বিজেপিকে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রায়নার শ্যামসুন্দর বাজারে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেখানে খোলা মঞ্চ থেকেই কার্যত হুমকি দিতে শোনা যায় ব্লক সভাপতিকে। যদি কোনো বিজেপির নেতা, কোনো বিজেপির চামচা, কোনো বিজেপির ক্যাডার যদি এখানে সাম্প্রদায়িকতার বীজ ছড়ানোর চেষ্টা করে, কাউকে যদি বাংলাদেশি মনে করে তাদের উপর অত্যাচার করে, তার হাল কিন্তু আমি প্রকাশ্য ভাইকে বলে দিলাম, প্রশাসনের সামনে বলে দিলাম যে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে কাছে ফেলে রেখে দেবো। এই পুলিশের কর্তব্য যে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করবে। ওনারাই তো পশ্চিমবঙ্গে শাহজাহান মডেল চালু করেছেন, ওনারাই তো পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মডেল চালু করেছেন। ওনারা কোন ইয়েটা বলে মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছে ওটা কারা করেছে? বিজেপি করেছে, তৃণমূল লোকজন করেছে। রাজ্যের এই টানাপোড়েন থেকে এবার নজর রাখবো কেন্দ্রের বড় পদক্ষেপের দিকে। অনুপ্রবেশকারীদের আটকাতে এবার আরো কড়া পদক্ষেপ করল মোদী সরকার। অনুপ্রবেশকারী এবং সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটক করার জন্য দেশজুড়ে ক্যাম্প তৈরি করতে রাজ্যগুলিকে নির্দেশ দিল অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে এর আওতার বাইরে রাখা হয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আসা অমুসলিমদের। কেন্দ্রীয় সরকারের আইন সংশোধনের ফলে এবার অসমের মতোই ভারতের অন্যান্য রাজ্যেও ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। সংশোধিত অভিবাসন ও বিদেশি নাগরিক আইন অনুযায়ী বেআইনিভাবে যারা ভারতে ঢুকেছেন, পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা ভারতে রয়েছেন এবং অনুপ্রবেশের সময় যারা ধরা পড়বেন, প্রত্যর্পণ প্রক্রিয়া অর্থাৎ নিজেদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত তাদের ক্যাম্পে রাখতে হবে। তবে এক্ষেত্রে বিশেষ কিছু ধর্মের মানুষকে ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে ভারতে ঢুকে থাকলে তারা এই আইনের আওতায় পড়বেন না। নির্দেশিকায় বলা হয়েছে কোনো বৈধ নথি না থাকলেও তাদের ভারতে থাকতে দেয়া হবে। অর্থাৎ নির্দিষ্ট করে দেয়া এই দেশগুলি থেকে অমুসলিমরা বৈধ নথি ছাড়াও ভারতে থাকলে তাদের ক্যাম্পে রাখা হবে না। আজকে এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কি করেছেন, ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে তাদেরকে ডিপোর্ট করা যাবে না। সূত্রের খবর, এ বিষয়ে তৃণমূলের বক্তব্য, দিল্লির জমিদারি তারা মানবে না, ভাওতা দিয়ে এসব করা হচ্ছে। তৃণমূলের আশঙ্কা এর ফলে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হবে। তাদের বক্তব্য, একটা দেশ ভাগ করে আরেকটা দেশে এমন লোকেদের ঢোকানো হচ্ছে যাদের অতীত সম্পর্কে কোনো তথ্যই নেই। বিজেপি এখন এই আমরা জানি এই সিএ, এনআরসি, এসআইআর এই সব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এই সব দিয়ে ঘুরিয়ে দমন পীড়ন চালিয়ে তাদের এজেন্ডা তারা ফুলফিল করতে চায়। আসলে উন্নয়নে নেই, বাংলার বরাদ্দগুলো তারা আটকে রাখে, বাংলা ভাষাকে অপমান করে, ভারতীয় বাঙালিদের হয়রান করে, বাংলার বিরুদ্ধে কুৎসা করে। যখন বুঝতে পারছে যে বাংলা ক্ষিপ্ত, তখন এই ধরনের নজর ঘোরানো। সংবিধানের পাতায় যে দেশ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক, সেখানে এই নির্দেশিকায় যেভাবে ধর্মের ভিত্তিতে অনুপ্রবেশকারীদের ভাগ করা হয়েছে তা কি মানানসই? প্রশ্ন তুলছে সিপিএম, কংগ্রেসও। সিএ, এনআরসি নিয়ে বাংলার ভোট বিভাজিত হয়েছিল। আগামী দিনে সেই বিভাজনের রাজনীতি করার জন্য আরেকটা তত্ত্ব খাড়া করা হয়েছে। ওই জন্য কি বললাম, ইলেকশনের জন্য ডিভিশন দরকার, আর ডিভিশন তৈরি করার জন্য ডিটেনশন দরকার। ডিটেনশন ইজ নাথিং বাট এ প্লয় ফর অ্যান ইলেকশন, ইলেকট্রাল টুল, আর কিছু না। এই ডিটেনশনটাকে ইলেকশনের কাজে ব্যবহার করা হবে। দিল্লি সরকার পরপর যা করছে তাতে বোঝা যাচ্ছে যে নাগরিকত্বকে তারা ধর্মের সঙ্গে মেলাতে চাইছে, যেটা আইনে, সংবিধানে হয় না, এবং নাগরিকত্বকে তারা মেলাতে চাইছে ভোট রাজনীতির সঙ্গে, যেটাও হবার কথা না। ভোট রাজনীতির সঙ্গে নাগরিকত্বের কি সম্পর্ক? এক এক সময় এক এক রকম করার মধ্য দিয়ে আসলে নাগরিকত্বের যে গুরুত্ব এবং গর্ব সেটাকে খর্ব করার চেষ্টা হচ্ছে ভোট রাজনীতির মনোভাবে। বিজেপি এই কাজটা করছে এবং এই রকমের বন্দোবস্ত 2003 সালে যখন শুরু করেছিল ঘটনাক্রমে, তখন তৃণমূল বিজেপির সঙ্গে এনডিএতে ছিল। গত বছর লোকসভা ভোটের মুখে দেশ জুড়ে চালু হয় সিএ। সেখানে বলা হয়েছিল
2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, শুধুমাত্র তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই আবহেই এবার অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধিত আইনে বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় সরকার নোটিফিকেশন জারি করে জানালেন যে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রতিবেশী দেশ থেকে যদি কেউ আমাদের দেশে আসেন ধর্মীয়ভাবে সংখ্যালঘু, তাহলে তারা পুশব্যাকের শিকার হবেন না। আমার প্রশ্ন যে এই রুলটা যখন করা হচ্ছে, স্পেসিফিক্যালি 31শে ডিসেম্বর কাট অফ মার্কস কেন আসছে? তাহলে ধরুন আজকে যদি বাংলাদেশ থেকে কোনো সংখ্যালঘু হিন্দু অত্যাচারিত হয়ে তিনি বাধ্য হয়ে চলে আসতে চান, তার মানে তাকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হবে। ধরুন আজকে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস, যার কথা রোজ বিজেপি দুবার করে বলছে যে তিনি অত্যাচারিত, তার উপর জেলে অত্যাচার করা হচ্ছে, আজকে যদি প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সেখান থেকে চলে আসতে চান, তাহলে তাকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হবে। এই নোটিফিকেশনটাই একটা অবাস্তব, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভার অন্দরে দাঁড়িয়ে রাজধর্ম পালনের বার্তা দিয়ে প্রকৃত রাষ্ট্রনায়কের মতো বলেছিলেন যে আমাদের দেশে যদি কেউ অত্যাচারিত হয়ে আসে তাহলে প্রয়োজনে একটা রুটি আমরা ভাগ করে খাবো, তবু আমরা কোনো মানুষকে অত্যাচারিত হতে দেব না, তখন এই বিজেপি নেতারা রোজ দুবেলা করে মিডিয়ার সামনে গিয়ে চিৎকার করে করে বলতো ভারতবর্ষটা কি ধর্মশালা নাকি, যে আসবে তার জন্য আমরা অবারিত দাঁড় করে দেব। আজকে কেন্দ্রীয় এই নোটিফিকেশন কার্যত বিজেপি নেতারা সেদিনকে যে বক্তব্য রেখেছিলেন তার ঠিক 180 ডিগ্রি বিপরীত কথা বলছেন। আমরা তো বলছি যে এই নোটিফিকেশনটা সম্পূর্ণভাবে অর্থহীন, এটা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিকভাবে ভোটের অঙ্কে, কারণ মতুয়া ভোট ব্যাংকে ধস নেমেছে বিজেপির। মতুয়া ভোট ব্যাংক যাতে অটুট থাকে, রাজবংশী ভোট ব্যাংক যাতে অটুট থাকে এবং বর্ডার লাগোয়া ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক। একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশে হিন্দুর সংখ্যা কমছে। 1971-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে 23% হিন্দু মানুষ থাকতেন, আজকে বাংলাদেশে হিন্দুর সংখ্যা 8%, সংখ্যালঘুর শতাংশ। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ থেকে যারা অন্য দেশে চলে আসছেন বা বলা ভালো ভারতে চলে আসছেন, তাদের মেজরিটিটাই হিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ধর্মের ঊর্ধ্বে উঠে রাজধর্ম পালনের বার্তা দিয়েছিলেন। তখন যারা এই বক্তব্যকে সমালোচনা করেছিলেন যে দেশটা কি ধর্মশালা নাকি, আজকে তারা এই নোটিফিকেশন এনেছেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, ভোটের দিকে তাকিয়ে। এতে কোনো লাভ হবে না, কারণ এই মানুষদের যে কি হবে সেটা বলা নেই আইনে পরিষ্কারভাবে। এই নোটিফিকেশনে বলা নেই যে আদৌ যে তারা সিএতে অ্যাপ্লাই করতে পারবে কিনা, এই নোটিফিকেশনে বলা নেই যে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে কিনা। ভারতবর্ষে থাকলেন কিন্তু আপনি ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়ে থাকলেন, ওই যেরকমভাবে আসামের বুকে আমরা দেখেছি 13 লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়ে থাকতে। আগামী দিন এরা বাংলাদেশে তো তাও স্বাধীন হয়ে রয়েছেন, ডিটেনশন ক্যাম্পে শেকল পরিয়ে রাখবেন কিনা এই নোটিফিকেশনে বলা নেই। পুরোটাই যে নরেন্দ্র মোদী অমিত শাহর ভোটে জেতার জন্য, ভোট ব্যাংক ভরানোর জন্য এই ধাপ্পাবাজি, এটা আজকে বাংলার মানুষ, দেশের মানুষ পরিষ্কার বুঝতে পারছেন। অনেকের বুক দুরু দুরু করছে, কাঁপছে, তারা আতঙ্কিত হচ্ছেন। কেন হচ্ছেন? কারণ তারা অনেকে এই বাংলায়, এই ভারতে অনুপ্রবেশ করে বেআইনি কার্ডের মাধ্যমে আমাদের যে সমস্ত নাগরিকদের অধিকার স্বীকৃত হওয়া উচিত ছিল, পাওয়া উচিত ছিল, সেখানে ভাগ বসিয়েছেন। তাদের কিন্তু তারা একসময় হচ্ছেন ভারতবর্ষকে পাক হচ্ছে বলে মনে করেননি। তারা চলে গেছিলেন অন্য একটি দেশে থাকবার জন্য, তাও ধর্মের ভিত্তিতে। তারা যে পদ্ধতি অবলম্বন করে এখন ভারতে আসছেন, তাতে ভারতের বিপদ, ভারতের উন্নয়নের পথে বাধা সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় যে ভারত সরকার এই ভারতের সুরক্ষার ক্ষেত্রে এবং ভারতের হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে এই যে একটা স্বীকৃতির পথ নতুনভাবে তৈরি করলো, তা আগামী দিনে ভারতকে, ভারতের সার্বভৌমত্বকে আরো সুরক্ষিত করবে, যা আমরা বাংলায় বসে বুঝতে পারছি। একসময় কাশ্মীরে 370 তোলা নিয়ে অনেকে অনেক কথা বলেছিলেন। সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার তার দায়িত্ব পালন করেছে। এবং আপনারা দেখবেন যে এই বাংলায় যেভাবে অনুপ্রবেশ হয়েছে, যেভাবে একটি নির্দিষ্ট ধর্মের লোকেরা ঢুকে বেআইনি পদ্ধতিতে তাদের আইডেন্টিটি কার্ড বানিয়ে তারা ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছে, তারা ভোট দিচ্ছে, তারা এই দেশেরই লোক নয়।
অর্ধেকের লোকের বাংলাদেশেও ভোটার আইডি কার্ড আছে, তাদের পশ্চিমবাংলাতেও ভোটার আইডি কার্ড আছে, এবং পশ্চিমবাংলা থেকে তারা সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছে। এখন একটু কমেছে, দেখবেন হরিয়ানা গুরগাঁওতে দেখবেন বাড়ির কাজের লোকের সংখ্যা একটু কমছে, দেখবেন নয়ডাতে বাড়ির কাজের লোকের সংখ্যা একটু কমছে। আবার যেখানে যে কোনো স্টেটে গিয়ে আইডেন্টিটি চেক করলে তারা তাদের আইডেন্টিটি প্রডিউস করতে পারছেন না। ফলে বাংলাদেশ থেকে আসা ন্যায্য ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সেই সমস্ত মানুষদের সুরক্ষার প্রশ্নে আমাদের আন্তর্জাতিক স্তরের নেতা, দেশের প্রধানমন্ত্রী এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, তাই তাকে ধন্যবাদ। আর তার সাথে একটা বার্তা দিয়েছেন যে যেভাবে অনুপ্রবেশ ঘটিয়ে তাকে এনকারেজ করে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে বাংলার মাধ্যমে বাংলায় বেআইনি ভোটার তৈরি, বেআইনি স্বীকৃতি দিয়ে বা দেশের সর্বনাশ, দেশের সার্বভৌমত্বকে এফেক্টেড করার পরিকল্পনা করা হচ্ছে, তার বিরুদ্ধে এটা একটা কুঠারাঘাত। কারণ আপনারা বুঝতে পারছেন যে এবার ধর্মীয় কারণে বিতাড়িতরা, লাঞ্ছিতরা তারা ন্যায্য পথে স্বীকৃতি পাবেন, তাদের আইডেন্টিটি তৈরি হবে, আর যাদের হবে না তারা ন্যায্য উত্তর দিতে পারবেন না। ফলে তাদের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরবর্তী পথ প্রশস্ত হবে। তাই যারা আতঙ্কে রয়েছেন তারা থাকবেন, কিন্তু যারা ওপারের বাসিন্দা, যারা বিতাড়িত হয়ে এসেছেন, যারা ধর্মীয় কারণে লাঞ্ছিত হয়েছেন, তাদের আতঙ্কের কোনো জায়গা নেই। কারণ ভারতীয় জনতা পার্টির সরকার এবং দেশের প্রধানমন্ত্রী সেই সমস্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মীয় কারণে নিপীড়িত, বিতাড়িত মানুষদের স্বীকৃতি দেওয়ার প্রশ্নে সবার আগে ছিল, আছে এবং থাকবে। সংশোধিত অভিবাসন ও বিদেশি নাগরিক আইন অনুযায়ী ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে ভারতে ঢুকে থাকলে তারা এই আইনের আওতায় পড়বেন না। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বৈধ নথি না থাকলেও তাদের ভারতে থাকতে দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে পুশব্যাক করা হয়, যার মধ্যে মতুয়া সম্প্রদায়ভুক্ত অনেকেই ছিলেন। এই প্রেক্ষিতে মতুয়াদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে, এটা আঁচ করেই কি এই পদক্ষেপ নিল মোদী সরকার? প্রশ্নটা ভাবাচ্ছে অনেককেই। আমি মনে করব যে আমাদের বাংলাদেশের সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলাটা খুবই ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে সেটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে থাকবে, এই দেশ সকলের, আমাদের হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকলে মিলে আমরা যাতে বাংলাদেশে থাকতে পারি সেই ব্যবস্থাটা আমি ইন্ডিয়ার সরকারের কাছে আলোচনার জন্য অনুরোধ করব। আগামী বছর এ রাজ্যে বিধানসভা ভোট। এ রাজ্যে 102টি বিধানসভা কেন্দ্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কম বেশি মতুয়াদের প্রভাব আছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 31টি সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়ারা। এই আবহে মতুয়াদের ক্ষোভ প্রশমনে এই পদক্ষেপ কিনা সেই জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। সংশোধিত অভিবাসন এবং বিদেশি নাগরিক আইন অনুযায়ী অনুপ্রবেশকারী বা বেআইনিভাবে ভারতে বসবাসকারী এমন সন্দেহ হলেই যে কাউকে হোল্ডিং সেন্টার বা ক্যাম্পে আটকে রাখতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজ্যে রাজ্যে ক্যাম্প তৈরি করার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী দিনও এই প্রক্রিয়া চালু রাখতে হবে, কারণ এই আইনটা করা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যে সংখ্যালঘু মানুষদের কথা ভেবে এই আইনটা। হিন্দুদের বিতরণটা একটা উৎসবে পরিণত হয়েছে। এটা 24-এর 31শে ডিসেম্বর করে বন্ধ করে দিলে হবে না, এবং এটা আমার মনে হয় এই মতটা দলীয় মত হওয়া উচিত, সার্বজনিক ভাবে এটা গ্রহণ করা উচিত। এখন পাগলাগারদ তৈরি হলে সবাই যদি লাফাতে শুরু করে, পাগলাগারদ কেন তৈরি হচ্ছে, জেলখানা কেন তৈরি হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে কারা থাকবে? যারা ভারতীয় ভোটাধিকার যাদের মধ্যে আছে তারা ডিটেনশন ক্যাম্পে যাবে। আজকে যদি সত্যি সত্যি এই দাবিকেও মেনে নিতে হয় যে একজন হিন্দু আজকে বাংলাদেশে অত্যাচারিত হচ্ছেন আজকের দিনে, তো তিনি যদি চলে আসতে চান তাহলে তাকে গ্রহণ করা হবে না, তাকে ধার ধাক্কা দিয়ে পুশব্যাক করা হবে এই নিয়ম অনুযায়ী। বা যারা চলে আসছে তাদেরকে বলা হচ্ছে পুশব্যাক করা হবে না, যদি 31শে ডিসেম্বরের আগে আসেন তাহলে তাদেরকে কোথায় রাখা হবে? সিএ তো আবেদনের সুযোগ পাচ্ছেন না, তাহলে কি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে গরু ছাগলের মতো রাখার আইন করা হচ্ছে?